আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি। মূলত হচ্ছে আজকে এটা নর্মালি কোনো ক্লাস না, এটা হচ্ছে নর্মালি এইচএসসির বিশেষ করে যারা 25-এর ব্যাচ রয়েছেন, বিশেষ করে এই ক্লাসটা তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাদের জন্য তো আসলে বেশি গুরুত্বপূর্ণ যাদের হচ্ছে ভূগোল রয়েছে। ঠিক আছে, ভূগোল নিয়ে অনেক ভোগান্তির কিন্তু শেষ নেই আপনাদের। বিশেষ করে আর্টসের যারা স্টুডেন্ট রয়েছেন, এখন কিছু কিছু কলেজে এরকম আছে যেখানে হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসেবে ভূগোলও কিন্তু দিয়ে দেয়, কমার্স ছাড়া অন্যান্য স্টুডেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, যদিও হচ্ছে সাবজেক্টটা হচ্ছে সায়েন্সের রিলেটেডই, তবে এইচএসসির ক্ষেত্রে, এসএসসি এইচএসসি দুইটার ক্ষেত্রে কিন্তু আর্টসের এই ক্ষেত্রে প্রেফারটা একটু বেশি করা হয়। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। যারা হচ্ছে ভূগোলের নিয়ে হচ্ছে অনেক টেনশনে আছেন, তো কোনটা কি পড়বেন না পড়বেন কিছু বুঝতেছেন না, তো সেটার জন্যই মূলত হচ্ছে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করে ফেলেছি হচ্ছে এইচএসসি জিওগ্রাফি ফাইনাল সাজেশন। অর্থাৎ এখানে আপনারা ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু পাবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আর ক্লাসটা অবশ্যই হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর চিন্তার কোনো কারণ নেই, এই যে এই পিডিএফটা যে আছে, এই পিডিএফটা হচ্ছে আমি আপনাদের গুগল ড্রাইভে হচ্ছে আপলোড দিয়ে, গুগল ড্রাইভের লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমি দিয়ে দিব। ঠিক আছে, আপনারা হচ্ছে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আর যেগুলোই আমি দিতেছি আমি সকল বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করেই কিন্তু দিয়েছি। এগুলো হচ্ছে আপনাদের মেন বই পড়লেই কিন্তু আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে বই পড়েন না কেন, বিশেষ করে আমি মুয়াজ্জেম স্যারের বইটা হচ্ছে বেশি প্রেফার করি, কারণ ওই বইটাতে খুব শর্টে এবং ভালোভাবে দেওয়া আছে, খুব ইজিভাবে দেওয়া আছে। বাকি বইগুলো ভালো, অক্ষরপত্র, তারপরে হচ্ছে অন্যান্য যে বইগুলো হাসান পাবলিকেশন থেকে শুরু করে এগুলো ভালো আছে। তবে হ্যাঁ, আমি অক্ষরপত্র এবং হচ্ছে মুয়াজ্জেম স্যারের বইটা একটু বেশি প্রেফার করি, কারণ সেখান থেকে বোর্ড কোয়েশ্চেন একটু বেশি কমন পড়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়। ঠিক আছে, ওকে, তো আর যেটা বললাম যে যেই সাজেশনটা আমি দিচ্ছি সেটা কিন্তু আপনার সকল বোর্ডের জন্যই কিন্তু প্রযোজ্য হবে। তো তার মানে এই না যে স্যার আমি কুমিল্লা বোর্ড বা আমি রাজশাহী বোর্ড, আমি কি এটা মানে আমার জন্য কি এটা কার্যকর হবে কিনা বা এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু কার্যকর নাই, কারণ এটা কিন্তু সকলের জন্যই কিন্তু আমি তৈরি করেছি। আপনি ঢাকা বোর্ডের হন, কুমিল্লা বোর্ডের হন, যশোর বোর্ডের হন, যেই বোর্ডেরই হন না কেন। ঠিক আছে, ওকে, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে আমি বিস্তারিত আলোচনা কিন্তু করব দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমি অলরেডি নোট ডাউন করে রেখেছি। আর পরীক্ষা সম্পর্কিত এক্সট্রা টিপস তো থাকতেছি পাশাপাশি। ওকে, তো এগুলো যদি মিস না করতে চান তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তো স্টার্ট করতেছি আমাদের ভূগোল প্রথম পত্র দিয়ে। প্রথম পত্র, এই যে অধ্যায় কিন্তু পাশে লেখাই আছে পৃথিবীর গঠন। ঠিক আছে, তো পৃথিবীর গঠনের মধ্যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়বেন, অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তরীণ গঠন যেটা আছে, অর্থাৎ ওই যে ভূত্বক, তারপরে অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই তিনটা বিভাগ খুব ভালো করে পড়বেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে আপনার গঠন কাঠামো, তারপরে এগুলোর বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে আপনার এই কিছু কিছু আপনার দেখবেন যে রাসায়নিক সংকেত দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ ক্রোফেসিমা, নিফেসিমা, তারপরে হচ্ছে আপনার এরকম আরো অনেক আছে। ঠিক আছে, আর কোনটা কত কিলোমিটার গভীর, ঠিক আছে, কোনটা কত মিটার গভীর, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এই যে অধিক গুরুত্বপূর্ণ পাশে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এগুলো আপনারা বইটা খুললেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, বইটা খুললে আগে মার্ক করে নেবেন, এই সাজেশনটা হচ্ছে মোবাইলে রেখে মার্ক করে নিলে আশা করি আপনাদের পড়তে আর সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে পৃথিবীর ভূমিরূপের প্রকারভেদ। হ্যাঁ, পৃথিবীর ভূমিরূপের এটার কথা বললাম। আর যেটা খুবই মনোযোগ সহকারে পড়বেন, যেটা সৃজনশীলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এজন্য আমি এই যে পাশে অধিক গুরুত্বপূর্ণ দেখে দিচ্ছি। ঠিক আছে, পৃথিবীর ভূমিরূপ আর হচ্ছে পর্বতের যে শ্রেণী বিভাগ আর বৈশিষ্ট্য, গঠন প্রক্রিয়া, এই দুইটা বিষয় এই দ্বিতীয় চ্যাপ্টারের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা অবশ্যই মিস করবেন না। ঠিক আছে, আর সমভূমি মালভূমির যে সংজ্ঞাগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, এগুলো জাস্ট প্রকারভেদ পড়লেই হবে। আর পর্বতের বিষয়টা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আর আপনারা অনেকেই হচ্ছে আছেন যারা হচ্ছে উদাহরণগুলো মিস করেন, যেমন হচ্ছে ল্যাকোলিক পর্বত হচ্ছে মানে পৃথিবীর কোন কোন জায়গায় অবস্থিত আছে, এই সেই এগুলো আপনাদের এমসিকিউতেও কিন্তু থাকে অনেক সময়। তো সেগুলো যাতে মিস না হয় তাহলে আপনাদের মেন বই পড়লেই কিন্তু হবে। আর মেন বইয়ে যা এমসিকিউ আছে ইনাফ আপনাদের জন্য। ঠিক আছে, বাড়তি কোনো কিছু পড়া লাগবে না। আর যদি আপনি অলরেডি টেস্ট পেপার কিনেই থাকেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে টেস্ট পেপার হচ্ছে আপনার এমসিকিউটা পড়তে পারেন, বাট মেন বই থেকে আপনার নর্মাল ভাবে যদি ভালো করে রিডিং পড়েন, এই সাজেশনটা ফলো করে, তাহলে ইনশাল্লাহ আপনার কমন পড়বে ইনশাল্লাহ।
ওকে, তাহলে এবার আসি আমরা তৃতীয় অধ্যায়, অর্থাৎ ভূমিরূপ পরিবর্তন। ভূমিরূপ পরিবর্তনটা হচ্ছে খুবই যে গুরুত্বপূর্ণ তাও না, তবে হ্যাঁ, এই অধ্যায়টার কিছু কিছু অংশ আছে যেগুলো আপনার ইম্পর্টেন্ট হতে পারে, অর্থাৎ যেগুলো নর্মালভাবে সৃজনশীলে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, বাট নৈবেত্তিকে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ, পাত সঞ্চালনের যে বিষয়টা আছে, পাত সঞ্চালনের কিন্তু একটা চিত্র আছে। ঠিক আছে, ওই চিত্রটা একটু ভালো করে খেয়াল করেন। ঠিক আছে, আমি বলতেছি না যে চিত্রটা আঁকতে, আপনি চিত্রগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন, অর্থাৎ কোন স্রোতটা কোন দিক দিয়ে চলে গেছে, কোন স্রোতের কি নাম। ওকে, আচ্ছা, বিশেষ করে হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত যেটা আছে সেগুলো অনেক ভালো করে পড়বেন। আর পাত সঞ্চালনের যে কারণসমূহ, এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। আর অধিক গুরুত্বপূর্ণর মধ্যে আছে যে ভূ আলোড়ন, তারপর হচ্ছে এরপর ভূ আলোড়নের কারণ, তারপরে সংজ্ঞা, শ্রেণীবিভাগ। ওকে, আর ভূমিকম্প সুনামির সংজ্ঞা, এটা তো আশা করি ইজি ভাবে কয়েকবার রিডিং করলেই হয়ে যাবে, এটা তো তেমন একটা প্রবলেম হবে না। নর্মাল ভাবে আপনারা 9-10 থেকে পড়ে আসতেছেন ভূমিকম্প, সুনামি, তারপরে হচ্ছে সুনামি যে হচ্ছে একটা জাপানি শব্দ। ঠিক আছে, ভূমিকম্পের কারণগুলো কি কি। ওকে, তো এগুলো মোটামুটি পড়লেই কিন্তু হয়ে যাবে। ওকে, আর এখানে নদীর কিছু সংজ্ঞা আছে, তো এমসিকিউ এর জন্য নদীর সংজ্ঞাগুলো পড়তে পারেন। ঠিক আছে, ওকে, বাট হ্যাঁ, খুব বেশি একটা ইম্পর্টেন্ট লিস্টে আমি রাখতেছি না তৃতীয় অধ্যায়। তারপরেও হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ যেগুলো আছে চেষ্টা করবেন সেগুলো একটু করার। আর নদীর যে গতি প্রবাহ, ঠিক আছে, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। দুইটা চিত্র আছে, অর্থাৎ একটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, আরেকটা হচ্ছে আপনার গিরিখাত যেটা আছে। হ্যাঁ, এই দুইটা চিত্রটাও চেষ্টা করবেন একটু শেখার। হ্যাঁ, আচ্ছা, এবারে আসতেছি বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এই অধ্যায়টা সবচাইতে সহজ আর খুবই ইজি আছে। যারা যারা এখনো কয়েকটা চ্যাপ্টারের বেশি শেষ করেন নাই, বা এই অধ্যায়টা এখনো শেষ করেন নাই, তারা চাইলে এখনো 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারেন। এটা হচ্ছে বায়ুমণ্ডল আর হচ্ছে বায়ু দূষণ। আশা করি বায়ুমণ্ডল সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে। এই অধ্যায় থেকে আপনারা একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই পাবেন, আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন। বিশেষ করে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বেন। আর প্রথম যে তিনটা স্তর আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থাৎ ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল আর হচ্ছে কি মেসোমণ্ডল যেগুলো আছে সেগুলো অনেক ভালো করে আপনারা পড়বেন। আর কোনটা কত কিলোমিটার জুড়ে আছে এবং হচ্ছে কোনটায় কি আছে, বিশেষ করে ট্রপোমণ্ডল এবং স্ট্র্যাটোমণ্ডলটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। কারণ ট্রপোমণ্ডলে কি, মানে মূলত হচ্ছে ভূমির উপরের অংশ, অর্থাৎ যেখানে মানুষ এবং জীবজন্তুর বাস। ওকে, তো এই জন্য এই স্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ওজোন স্তর যেটা আছে, ওজোন স্তরও হচ্ছে আপনি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। আর বায়ুমণ্ডলের যে স্তর আর হচ্ছে গ্যাসীয় উপাদানের মধ্যে যে ওজোন স্তর, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর পৃথিবীর সৌরপর্দা বলা হয়, এগুলো হচ্ছে অনেক ভালো করে পড়বেন, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। আর বায়ু দূষণ, বায়ু দূষণের কারণ আর প্রতিকার, এই অধ্যায়টা খুবই ইজি আছে। তবে হ্যাঁ, বায়ু দূষণ যদি নর্মাল ভাবে পড়লেই হবে, বাট বায়ুমণ্ডলের যে স্তরটা এবং হচ্ছে আপনার কোনটা কত কিলোমিটার জুড়ে আছে, তারপরে হচ্ছে এই যে 6 ডিগ্রি করে তাপমাত্রা যে কমবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো, ঠিক আছে, তো এইগুলো বিষয় অবশ্যই ভালো করে পড়বেন। ঠিক আছে, নৈবেত্তিক সৃজনশীল দুইটার জন্যই চতুর্থ অধ্যায় ইম্পর্টেন্ট। আচ্ছা, পঞ্চম অধ্যায়ে আসি, শেষ অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের আবহাওয়া জলবায়ু। ইয়েস, এটা তো আসলে অনেক গুরুত্বপূর্ণ। আবহাওয়া জলবায়ু, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের গুরুত্ব। এই অধ্যায় থেকে অনেক সময় দুইটা সৃজনশীল কিন্তু আপনারা পেতে পারেন, আর বায়ুমণ্ডলের থেকেও অনেক সময় দুইটা সৃজনশীল থাকে। ঠিক আছে, তো এই আবহাওয়া জলবায়ু, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের কিছু গুরুত্ব আছে, তারপরে হচ্ছে আপনার বায়ুর বিশেষ ধর্ম, আর কিছু কিছু হচ্ছে আপনার বায়ুর যে সংজ্ঞাগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সংজ্ঞা, তাহলে হচ্ছে আর হচ্ছে প্রকারভেদ, এগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আর পৃথিবীর হচ্ছে চাপ বলয় যেটা আছে, হ্যাঁ, পৃথিবীর চাপ বলয়ের একটা চিত্র আছে। সরি, এখানে তাপ না, চাপ বলয় হবে। চাপ বলয়ের কিন্তু একটা চিত্র আছে, চেষ্টা করবেন আপনারা ওই চিত্রটা আঁকার। ঠিক আছে, কারণ ওই চিত্রটা অনেক বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর বায়ুর প্রবাহ, তারপরে ফেরেলের সূত্র, বায়ুর শ্রেণীবিভাগ, এগুলো ভালো করে পড়বেন, তাহলে আর সমস্যা হবে না। আর নিয়ত বায়ু যেটা আছে, নিয়ত বায়ু, এরপর সমুদ্র বা স্থলবায়ুর উদাহরণ। ঠিক আছে, খুব ভালো করে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর উদাহরণটা, এখানে কিন্তু একটা চিত্র আছে, এই চিত্রটা আর হচ্ছে পৃথিবীর যে চাপ বলয়, এইটা দুইটা চিত্র অবশ্যই ভালো করে শিখবেন। ঠিক আছে, আর ফেরেলের সূত্রটা চাইলে পড়ে যেতে পারেন, আর তেমন একটা গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বৃষ্টির কিছু সংজ্ঞা আছে, বৃষ্টির সংজ্ঞা এবং প্রকারভেদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা দুই টাইপের বৃষ্টি খুব ভালো করে পড়বেন। একটা হচ্ছে আপনার শৈলক্ষেপ বৃষ্টিপাত যেটা আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর হচ্ছে বায়ু প্রাচীর জনিত যে বৃষ্টিপাতটা আছে সেটা খুব ভালো করে পড়বেন।
ঠিক আছে, এই দুইটা বৃষ্টিপাত। কারণ শরৎক্ষেপ বৃষ্টিপাতটা কেন আসে সবচেয়ে বেশি, কারণ ওইটা হচ্ছে কি পাহাড়ি অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা যায়, অর্থাৎ পাহাড়ে এক পাশে বৃষ্টিপাত হচ্ছে আর এক পাশে বৃষ্টিপাত হচ্ছে না। তো এটা খুব ভালো করে পড়বেন আপনারা। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের মধ্যে যারা একটু অঙ্ক টঙ্ক চিত্র বেশি পছন্দ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে জনসংখ্যাটা এই অধ্যায়টা অনেক ভালো একটা মানে চয়েস হইতে পারে, কারণ এখানে হচ্ছে জনমিতির সংজ্ঞা এবং জনমিতির উপাদানে কিন্তু একটা চিত্র আছে। ঠিক আছে, চাইলে সেটা আপনারা করতে পারেন। এরপর জন্মহার, মৃত্যুহার, এরপর জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। আর মাথাপিছু আয় কাকে বলে, তারপরে বয়স কাঠামো, এগুলো নর্মাল ভাবে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু লেখা আছে। আর উইলিয়াম পিটারসনের যে অভিগমনের যে শ্রেণীবিভাগ সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। আর জনমিতি ট্রানজিশনাল মডেল, এখানে একটা মডেল দেওয়া আছে, ওই মডেলের চিত্রটা চেষ্টা করবেন আপনারা হচ্ছে চিত্রটা আঁকার। কারণ জিওগ্রাফির ক্ষেত্রে একটা মজাদার টিপস দেই, সেটা হচ্ছে আপনারা যদি হচ্ছে চিত্রগুলো ভালো করে যদি শিখতে পারেন তাহলে আপনাদের লেখালেখি একটু কম লিখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে বেশি নাম্বার পাওয়ারও সম্ভাবনা আছে। ঠিক আছে, আর কাম্য জনসংখ্যা তত্ত্বের মতবাদ যেটা, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপর কৃষির ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অলরেডি দেওয়া হচ্ছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট গুলো একটু বলে দিই, যে কৃষি কার্যের সংজ্ঞা, তারপরে ভৌগোলিক নিয়ামক সমূহ। ভৌগোলিক নিয়ামক হচ্ছে কোন ফসল কোন ঋতুতে সবচেয়ে ভালো হয়, কত ডিগ্রিতে থাকে, এই সেই, এটা আপনাদের এমসিকিউ সিকিউ দুইটার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। আচ্ছা, এরপর গমের উৎপত্তি। বিশেষ করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ধান, গম, আখ, চা, এই চারটা ফসল খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, তাহলেই হবে। এরপর চায়ের যে আর কিছু কিছু ফসলগুলো আছে, যেমন হচ্ছে আপনার ধানের বৈজ্ঞানিক নাম, এরপর হচ্ছে আপনার কি বলে গমের বৈজ্ঞানিক নাম, তো এইগুলোর বৈজ্ঞানিক নামগুলো একটু পড়েন, কারণ হচ্ছে অনেক সময় আসতে পারে। ঠিক আছে, আর কোনটা কি রপ্তানিতে কোন দেশ শীর্ষে আছে, যেমন গম রপ্তানিতে তারপরে আবার হচ্ছে ধান রপ্তানিতে শীর্ষে হচ্ছে কি চীন আছে। ঠিক আছে, ওকে, তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ, একটা এগুলো চার্ট আপনারা বই পেয়ে যাবেন। ওকে, আর মিশ্র কৃষি, আন্তঃকৃষি, এরপর ট্রাক কৃষির কিছু সংজ্ঞা আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। আর মৎস্যের উৎসের যে প্রকারভেদ। ঠিক আছে, আর কিছু কিছু আছে যে অর্থকারী এবং হচ্ছে বাণিজ্যিক ফসল। আর চিংড়ি হচ্ছে কি আমাদের কি বলা হয়, হোয়াইট গোল্ড বলা হয়, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আর পাট তো হচ্ছে আমাদের সোনালী আঁশ, তাই না? ওকে, আর কৃষি ক্ষেত্রে এগুলো কিন্তু অলরেডি সাজেশন দিয়ে দেওয়া আছে, যে চা উৎপাদনের শীর্ষ 2 দেশ। তো যতটুকু আমি পেরেছি যে বিস্তারিত আকারে হচ্ছে মানে লিখে দিয়েছি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো এটা একটু ভালো করে দেখবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সবকিছু কিন্তু লেখাই আছে, তো এগুলোর পূর্ণরূপগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই যে পাশে লিখেও দেওয়া হয়েছে যে পূর্ণরূপগুলো পড়বেন। ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। ঠিক আছে, জিএসপি কি, জিডিপি কি, ইপিজেড কি, এটা যে অধ্যায়ের নাম এবং সব টপিক সহই কিন্তু লেখা আছে, এগুলো আপনারা নর্মাল ভাবে পেয়ে যাবেন। আর দশম অধ্যায় এটা আপনাদের জন্য তেমন একটা লাগবে না, এটা গুরুত্বপূর্ণ না তেমন। বাট হ্যাঁ, মানচিত্র রিলেটেড আপনাদের এটা শুধুমাত্র ওই যে এটা একটু মানে ইসের জন্য, একটু আইডিয়া দেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের মানচিত্রের যে ব্যাপারটা সেটা আপনাদের ব্যবহারিকের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ব্যবহারিকের সবচেয়ে বেশি মানচিত্র থেকে ব্যবহারিক প্রশ্ন আসে। এরপর স্কেল নির্দেশনার যে পদ্ধতিগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর কিছু কিছু নর্মাল ম্যাথ আছে যেগুলো নর্মালভাবে আপনাদের আসে না। ঠিক আছে, অর্থাৎ ইন্টারের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। তবে হ্যাঁ, অবশ্যই একটু দেখে যাবেন, কারণ হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময় যদি আপনাকে কিছু প্রশ্ন করে মানচিত্র রিলেটেড, তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু করতে পারে। ঠিক আছে, মানচিত্রের যে প্রকারভেদগুলো যেগুলো আছে, স্কেল নির্দেশের পদ্ধতিগুলো, এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়ে যাবেন। ওকে, তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ সাজেশন ইনশাল্লাহ। আর টিপসগুলো অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবেন হচ্ছে চিত্রগুলো সুন্দর করে আঁকা, তাহলে লেখালেখি তেমন একটা করতে হবে না, আর ইনশাল্লাহ নাম্বার অনেক ভালো থাকবে। আর তাহলে হচ্ছে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আর এইচএসসি 25 এর পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং হচ্ছে শুভকামনা রইল। ওকে, তো যাতে আপনাদের হচ্ছে